হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি ম্যাথ পিওকিউ যে আমরা প্র্যাকটিস করছিলাম, তো আমাদের আজকে হবে এসএসসি জিডি 29শে এপ্রিল 2026 শিফট 1। তো আজকের প্রথম কোশ্চেন দেখো সরল, এবং প্রত্যেকটা শিফটে আমরা দেখছি প্রথমে সরল থাকছে এবং একই টাইপের সরল, এই টাইপের সরল আমরা আগে করেছি। তো প্রথমে আমাদের কি করতে হবে, যে প্রথমে এই দুটো যোগ করতে হবে। এই দুটো যোগ করলে কত হবে, 8 4 12 আর 3 1 4 5, তাই তো। তো 52কে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 104, ঠিক আছে। এই তাহলে এখানে এদিক থেকে এবার করি, প্রথম দিক থেকে 7 2 9 আর 8 6 14, 149 বিয়োগ 53 যোগ এখানে এটি ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 104 বিয়োগ 90, তাই তো। 149 থেকে 53 যদি আমরা বাদ দিই, 9 থেকে 3 বার 6, 14 থেকে 5 বার 9, যোগ 104 থেকেও 90 বাদ দিয়ে দিলে হবে 14। 96 আর 14 যদি যোগ করি তো 4 6 10 আর 9 1 10 11, 110 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান সি। তারপর আবার আরেকটা সরল রয়েছে, এই সরল আমরা একই রকমভাবে করব। প্রথমে ব্র্যাকেটের কাজটা করব। তো ব্র্যাকেটে কি আছে, 19 ওয়াফ 1, অর্থাৎ ওয়াফ মানে হচ্ছে গুণ। তো 19কে 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে 19, এটা 36কে 3 দিয়ে ভাগ করলে হবে 12, তাই তো। আর গুণ ভাগ নেই, বাকি যোগ বিয়োগ আছে। তো 96 থেকে 41 বাদ দিয়ে দাও। 96 থেকে যদি 41 বাদ দাও তাহলে কত হবে, 6 থেকে 1 বাদ 5, 9 থেকে 4 বাদ 5, 55। 55 আর 27 যোগ করো, 55 আর 27 যোগ করলে 5 7 12 আর 5 2 7 8, 82। 82 আর আবার 12 যোগ করতে হবে, তাহলে 82 আর 12 হচ্ছে 94। 94-এর সঙ্গে আবার 19 যোগ করতে হবে, তাহলে 9 4 13, 9 কে 10 11, 113। 113 থেকে আমাদের 22 বাদ দিতে হবে, তাই তো। তো 3 থেকে 2 বাদ 1 আর 11 থেকে 2 বাদ 9, 91 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এখানে রয়েছে যদি মাটি থেকে 2 মিটার উচ্চতায় স্থাপিত একটি 60 ওয়াটের বাতি 15 লাক্স আলোর তীব্রতা প্রদান করে, তবে মাটি থেকে 3 মিটার উচ্চতায় স্থাপিত একটি 100 ওয়াটের বাতির আলোর তীব্রতা কত হবে। আচ্ছা, দেখো এখানে 60 ওয়াটের বাতি রয়েছে, 2 মিটার উচ্চতা, 15 লাক্স আলোর তীব্রতা, ঠিক আছে। তো আলোর তীব্রতা অর্থাৎ আই সমান হয়, আই সমান বা এটা সমানুপাতিক ধরো, তো এটা কিসের সঙ্গে, পি বাই ডি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আই সমান কত, আই সমান হচ্ছে 15, আর পি বাই ডি স্কোয়ার, পি মানে হচ্ছে পাওয়ার অর্থাৎ 60 ওয়াট, আর ডি মানে ডিস্ট্যান্স অর্থাৎ 2-এর স্কোয়ার মানে 4। তো ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে 15, তাই তো। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 15 যখন হচ্ছে তখন এর ইন্টেন্সিটি অর্থাৎ তীব্রতাটাও 15 লাক্স হচ্ছে, ঠিক আছে। বা এইভাবে লিখতে পারি, এটা একবারে ক্যালকুলেশন করে নিলাম, ঠিক আছে। পি বাই ডি স্কোয়ারের ক্যালকুলেশন করে আমরা 15 পেলাম। ওকে, এমনিতে এটা ক্যালকুলেশন করে আমরা 15 পাচ্ছি। তো এটাকে আমরা এইভাবে করতে পারি যে 100 বাই ডি স্কোয়ার মানে 9, 100 বাই 9, ঠিক আছে। আমি আরেকবার এটাকে বলছি ভালোভাবে দেখো, যেহেতু নতুন এটা একটা টাইপ এসছে, যে আই সমান হচ্ছে, সমানই ধরো, এটা ফিজিক্সের অঙ্ক কিন্তু আমরা নিজের মতো করে ভাবি, এটা আই সমান হচ্ছে পি বাই ডি স্কোয়ার, ঠিক আছে। তো এখানে আই হচ্ছে 15 আর পি হচ্ছে 60 আর ডি স্কোয়ার মানে হচ্ছে 4, অর্থাৎ 2-এর স্কোয়ার। তো দেখো এখানে 15 রয়েছে আর এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 15, তো এই দুটো সমান হচ্ছে, তাই তো। মানে 60 বাই 4 অর্থাৎ 60 বাই 2-এর স্কোয়ার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 15 লাক্স আলোর তীব্রতা হচ্ছে। তার মানে এই পাওয়ারটাকে ডি স্কোয়ার দিয়ে ভাগ করলে যেটা হবে ওটাই আমাদের অ্যান্সার। যেহেতু এটাকে ভাগ করে আমরা 15 পেয়ে যাচ্ছি, এখানে এটা মিলে যাচ্ছে, তাহলে আমরা এখানকার পাওয়ার যেটা আছে
100, আর এখানকার ডি হচ্ছে মিটার, অর্থাৎ 3 মিটার। ঠিক আছে, তো 3-এর স্কোয়ার দিয়ে দেবো, তাহলে 100/9 কত হবে, এটাই আমাদের অ্যান্সার হবে। এটা আর এটা ক্যালকুলেশন যখন 15 হচ্ছে, তাহলে এটা আর এটা ক্যালকুলেশন করে যেটা হবে ততটি লাক্স আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তো 100কে আমরা 9 দিয়ে ভাগ করে 9 11 99, তো 11.11 হবে। অপশন বি হচ্ছে অ্যান্সার। আশা করি এবার বুঝতে পেরেছো। তারপরে যদি না বুঝতে পারো তো তোমরা টেলিগ্রামে বলবে বা কমেন্টে বলবে, আমি আবার এটা এক্সট্রা করে বলে দেবো। আচ্ছা, এখানে দেখো, এখানে টাইপিংটা একটু এরকম হয়েছে মোবাইলে টাইপ করার জন্য, তো এগুলো আমরা এইভাবে ধরে নেব। ঠিক আছে, 4×2=3, 44×2=3, এইভাবে লেখা আছে। ঠিক আছে, তো চলো ক্যালকুলেশন করি। তো পূর্ণ দিয়ে যেগুলো আছে, তো এগুলো যদি আমরা লসাগু দিয়ে করতে যাই তো অনেক টাইম লাগবে, দরকার নেই। তো আমরা কী করবো, আগে পূর্ণগুলোকে যোগ করে নেব। পূর্ণ কত আছে সবটাকে যদি আমরা যোগ করি, একে 4টা 4, 3টে 4, 2টো 4 আর 1টা 4, তাহলে 4টা 4 হচ্ছে 16, 12 একে 13, 4 4 8 9, 49 36, এটুকু থাকলো। এবার বাকি কী আছে, 2-3 2-3 2-3 4বার 2-3 আছে, তাই তো 4 দিয়ে গুণও করে নিতে পারি বা 4বার যোগ করতে পারি, একই জিনিস। তো এটা যদি আমরা করি তাহলে নিচে 3 আর উপরে সবটি যোগ হবে, 2 4 6 8, 8-এর 3কে যদি পূর্ণ ভাঙো তাহলে 2×2=3 হবে। দেখো এখানে পূর্ণ আছে 49 36, আর এখানে আবার 2×2=3 এটি ক্যালকুলেশন করে বের হলো, তাহলে এই পূর্ণটা আবার এখানে চলে আসবে, যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 49 38/2=3 হবে অ্যান্সার, অপশন ডি। ঠিক আছে, বুঝতে পেরেছো। আগে যেগুলো পূর্ণ আছে 444, 444, 4044, ঠিক আছে 444, এটিকে আমরা যোগ করে নিলাম, তো 49 36 হলো। এবার 2-3গুলোকে যোগ করলাম, তো 2×2=3 হলো। তো এই পূর্ণটাকে আবার এই এখানে 49 36 যে পূর্ণ পেলাম ওটার সঙ্গে যোগ করে দিলাম, তাহলে 49 38/2=3 হলো অ্যান্সার। ওকে, তারপরে দেখো নিচের কোনটি সবচেয়ে বড়। দেখো এটা বড় বের করার জন্য আমরা লসাগু করে করতে পারি, ছোটোতে যেভাবে করেছি, আর ভাগ করে করেও করতে পারি, 7কে 11 দিয়ে ভাগ করে, তো দশমিকে অ্যান্সার আসবে, ওটাও করতে পারি। আর আমি যেটা করছি এখানে সেটা আরেকবার ভালোভাবে দেখো, এটা বুঝতে পারলে কিন্তু অনেক ইজি হবে করা। ঠিক আছে, আমরা কি করব, দুটো দুটো করে নিয়ে কম্পেয়ার করব যে কোনটা বড়। ঠিক আছে, তো প্রথমে এই দুটো নিই, 7-16 কত, 6-16 96, 7-16 112, আর 11-11 গুণ করলে হবে 121, তার মানে এখানে এটা বড় হচ্ছে। ঠিক আছে, তো 121 বড় হচ্ছে, তো 11/16টা এখানে বড় হচ্ছে। ঠিক আছে, আমি একটু মুছে দিচ্ছি, এটুকু আমরা বুঝতে পারলাম যে 11/16টা বড় হচ্ছে, 7 বা 11টা আমাদের দরকার নেই, কারণ কি আমাদের বড়টা খুঁজতে বলেছে, ছোট খুঁজতে বললে ওটা নিতাম, বড় বলেছে। এবারে বাকি এবার কম্পেয়ার করো, 11 এই দুটো এবার কম্পেয়ার করো, 11 যে 19 দিয়ে আমরা যদি গুণ করি তো কত হবে, 19-11 হবে 19-10 হচ্ছে 190, আর 19 যোগ করলে 209। ঠিক আছে, আর এটা হবে 6-13 78, আর 13কে 13, 13-র সাথে 20, 208। তাহলে এখানেও এই দুটো কম্পেয়ার করেও কিন্তু 11-16টাই বড় হচ্ছে, তার মানে এটাও আর আমরা নিব না। ঠিক আছে, এবার বাকি দুটো থাকছে 11-16 আর 15-22, এবার এই দুটোকে আবার কম্পেয়ার করব, তো এখানে যেটা বড় হবে ওটাই সবথেকে বড়। তো 11কে 22 দিয়ে যদি আমরা গুণ করি তা কত হবে, 22কে যদি 11 দিয়ে গুণ করি তো আমাদের হবে 242, তো এটার মান 242, আর 16কে যদি 15 দিয়ে করি তো 15 হচ্ছে 225, আরও যদি 15 যোগ করে দিই তাহলে 240। ঠিক আছে, তাহলে এখানকার মধ্যে সবথেকে বড় 11-16টাই হচ্ছে, 242টাই বড়, তার মানে এটা ছোট, তাহলে একটাই বাকি থাকলো, সবার থেকে বড় হচ্ছে 11/16। ওকে, চলো তারপর এখানে দেখো যে একটি রম্বসের কর্ণদ্বয়ের যোগফল 62 সেমি, এই রম্বসের ক্ষেত্রফল 336 বর্গ সেমি, রম্বসটির বাহুর দৈর্ঘ্য কত। প্রথমে রম্বসটা একটা আঁকো। ঠিক আছে, এখানে দুটো কর্ণ রয়েছে, এই দুটো কর্ণর যোগফল হচ্ছে 62, আর একটা বাহুর চেয়েছে। ঠিক আছে, একটা বাহু আমি ধরে নিলাম যে এটা আমাদের চেয়েছে, এই বাহুটা। আচ্ছা, এখানে আমি একটু শর্টকাট বলে দিই যে কিভাবে করবে। যদি তোমাদের ট্রিপলেট মুখস্থ থাকে, ট্রিপলেট মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার
সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার একটা সম্পর্ক প্রত্যেকটা সংখ্যা দিয়ে, যেমন আমি যদি এটা অপশন 17 নিই, অ্যান্সার যে এটা 17 অতিভুজ, এটাতে অতিভুজ ভালোভাবে বুঝো এখানে, এটা আর এটা 90 ডিগ্রি কোণে ছেদ করেছে, তার মানে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, ঠিক আছে? এটা বুঝতে পারলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তো আমি যদি এটা অতিভুজটা 17 ধরি, মানে বাহুটা যদি 17 ধরি, তাহলে অতিভুজ 17 ধরলে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার। তো এটা যদি 17 ধরি, তাহলে 17-র স্কোয়ার মানে 289। তো 17-র সঙ্গে দুটো সংখ্যার সম্পর্ক হচ্ছে কি 8 আর 15। দেখো এটির ক্যালকুলেশন করলে কিন্তু 289 হয়ে যাবে। 8-এর স্কোয়ার আর 15-এর স্কোয়ার 225 আর 64 যোগ করলে হবে 289, ঠিক আছে? তো এগুলোকে বলে ট্রিপলেট, মানে 8, 15, 17 এটা একটা ট্রিপলেট হয়। তারপরে ট্রিপলেট হয় যেমন 25-এর সঙ্গে যদি এটা ধরি, 25-এর সঙ্গে ট্রিপলেট হয় কি বলে রে, 25-এর সঙ্গে তোমার হবে 625 না, 7, 24 আর 25-এর ট্রিপলেট হয়, ঠিক আছে? তো ট্রিপলেটগুলো যদি মুখস্থ থাকে তাহলে অ্যান্সার কিন্তু অনায়াসে বের করা যাবে। আমি যদি এটাকে 25 ধরে নিই, তাহলে এটা অবশ্যই কত হবে, 7 হবে, একটা 24 হবে। এবারে যেহেতু অর্ধেকগুলো 7 আর 24, তো এটা পুরোটা হয়ে যাবে তাহলে কত, 14, আর এটা পুরোটা হয়ে যাবে 48। 8 4 12, 4 5 1 6, দেখো 62 হয়ে যাচ্ছে, যোগফল 62। তার মানে আমাদের অ্যান্সার অবশ্যই 25 হবে, ঠিক আছে? তো এটা একভাবে তাড়াতাড়ি করার জন্য করতে পারি, আর এটা আমি ডিটেলসও করে দিচ্ছি, একটু টাইম লাগবে অনেকটা। চলো ডিটেলসে আমরা এবার শুরু করি। ডিটেলসে করার জন্য আমাদের দেখো, এটা হচ্ছে D1 আর এটা হচ্ছে D2। তো এটা যদি D1 হয়, তাহলে এই যে এই অর্ধেকটা কত হবে, এর মান হচ্ছে D1/2। আমি একটু বাইরে লিখছি, বুঝে নেবে, ঠিক আছে? মানে এইটুকুর মান লিখলাম D1/2, আর এইটুকুর মান হচ্ছে D2/2। কেন 2 বলো তো? এটা পুরোটা যদি D2 হয়, তাহলে অর্ধেক নিচে তো 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? আর একদিকে আরেকটা জিনিস বের করে রাখো, এখানে কর্ণ মানে D1 আর D2, তো তাহলে D1 প্লাস D2 সমান হচ্ছে 62, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2 সমান হচ্ছে 336। তাহলে হাফ এখানে দুইটা এপারে এসে গুণ হয়ে যাবে, তাহলে D1 গুণিত D2 সমান 336-এর ডবল, মানে 2 দিয়ে গুণ, অর্থাৎ 672। এটুকু বের করে রাখলাম, ঠিক আছে? এবারে দেখো, আমি একটু কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবে। এখানে দেখো, এটা D1/2 আর এটা D2/2, ঠিক আছে? তো এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। অতিভুজ আমাদের বের করতে হবে। তো অতিভুজ বের করার জন্য আমাদের কী করতে হবে, অতিভুজ সমান রুট লম্ব স্কোয়ার, অর্থাৎ D1/2 স্কোয়ার এটার, প্লাস ভূমি স্কোয়ার মানে D2/2 স্কোয়ার, ঠিক আছে? এটা স্কোয়ার না, এটা D2 লিখেছি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা যদি আবার এভাবে লিখি, তাহলে D1/2 স্কোয়ার 4, আর এটা D2/2 স্কোয়ার 4, ঠিক আছে? তবে আর এভাবে লিখে দিই যে নিচে 4 যোগ করে নিই, ভগ্নাংশের যোগ, তাহলে উপরেটা কি হবে, D1 প্লাস D2, আচ্ছা স্কোয়ার এগুলো তো হবে, কিন্তু স্কোয়ার আমি উঠিয়ে দিয়েছি, D1 প্লাস D2 স্কোয়ার, ঠিক আছে? তার মানে উপরে একটা সূত্র চলে এলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে যদি সূত্র চলে আসে, তাহলে এটা কী হবে, D1, আমি আর 1গুলো লিখছি না, বারবার মানে এখানে লিখতে একটু অসুবিধা হচ্ছে, স্কোয়ার মাইনাস 2D1 ইন্টু D2, মানে দুটোটি লিখে দিলাম, নিচে 4, ঠিক আছে? এবারে দেখো, লেখার জায়গাটা শর্ট পড়ে যাচ্ছে, এখানে দেখো আমি এদিকে বাম দিকে লিখে দিচ্ছি D1 প্লাস D2। তো এখানে দুটো প্লাস করে কত ছিল, 62, তো 62-র স্কোয়ার করতে হবে। তো 62-র স্কোয়ার করলে হয় 2 দিয়ে 4, 38, 44 হবে, ঠিক আছে? 62-র স্কোয়ার করলে হয় 38, 44, আর এখানে দেখো মাইনাস 2 রয়েছে, আর দুটো
ডি মানে গুণ রয়েছে D1 D2, তো গুণ আমরা D1 D2 গুণ করে 672 পেয়েছিলাম, আর এখানে আর একটা 2 আছে, তার মানে আরও ডাবল করতে হবে, তাহলে 672 ডাবল করলে কত হবে, মাইনাস 2 দিয়ে 4, 7 দিয়ে 14, আর 6 দিয়ে 12, 13, আর নিচে হচ্ছে 4। ঠিক আছে, তারপরে এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তো 3844 থেকে 1344 বাদ দিলে হবে 2500, আর নিচে হচ্ছে 4। ঠিক আছে, এবার দেখো সবটার উপরে কিন্তু এই যে রুট আছে, আমি রুটটা এখানে লিখিনি, রুট আছে, তো সবটার উপরে যখন রুট আছে তো এটার উপরেও রুট আছে, তার মানে 2500 আমরা বর্গমূল বের করলে হবে 50, আর লেখার জায়গা আছে না, উপরের দিকে লিখছি 50, আর 2-এর বর্গমূল করলে হবে 4। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের অতিভুজ, এটা বের করছি এতক্ষণ থেকে আমরা, তো এটা ক্যালকুলেশন করলে হবে 25, তো অপশান সি হচ্ছে অ্যান্সার। এত বড় করে করতে হবে, অনেক টাইম লেগে গেল, আমি যেটা বললাম ট্রিপলেট মুখস্থ থাকলে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, চলো তারপরে দেখো, একটি সামন্তরিকের দুটি সন্নিহিত কোণের অনুপাত 1:3, বৃহত্তর কোণটির মান ডিগ্রিতে কত? আচ্ছা, সামন্তরিক হচ্ছে এটা রম্বসের মতোই, তো দুটি কোণের মানে দুটি সন্নিহিতের কোণের অনুপাত, সন্নিহিত কোণ মানে বিপরীত কোণগুলো হতে পারে। ঠিক আছে, তো এটা 1, এটাও 1 হবে, আর এটা 3, এটা 3 হবে। ঠিক আছে, তো সবটিকে যদি যোগ করি তাহলে কত কত হবে, 3 3 6 2 8, 8 হবে। এবার দেখো চারটা, যে কোনো চতুর্ভুজের চারটা কোণের মান হচ্ছে 360 ডিগ্রি, তো 8 সমান হচ্ছে 360। আমাদের কি চেয়েছে, বৃহত্তর কোণ মানে বৃহত্তর অনুপাত অর্থাৎ 3, তো 3 মানে কত, বাস হয়ে যাবে আমাদের অ্যান্সার। 360 গুণিত 3/8, 8 দিয়ে এটা কাটলে হবে 4 8 32, 5 40, 45, তাহলে 3 45 135 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপরে এখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে বলেছে, 4-এর 7, 8-এর 14, এটার মানেও 4-এর 7, 2 দিয়ে ভাগ করে দাও, 12 আর 21, 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 7 21, সবটা 4-এর 7 মানে অপশান সি অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 4 5 এবং তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 180, সংখ্যা দুটির যোগফল কত? সংখ্যা দুটির যোগফল বলেছে, 4 আর 5 যদি যোগ করি তো 9, 9-এর গুণিতক হবে অ্যান্সার। ও সবটাই অনেকটা 9-এর গুণিতক আছে না, 76টা শুধু অ্যান্সার হবে না, বাকি 9-এর গুণিতক আছে। আচ্ছা, যখন এরকম হয়ে গেল তো আমাদের অঙ্ক করতে হবে, তো অঙ্ক করার জন্য আমরা কী করব, যে 180-কে এর দিয়ে ভাগ করে নেব 4 গুণিত 5 দিয়ে। ঠিক আছে, তো 4 দিয়ে গুণিত 5 দিয়ে যদি ভাগ করি তো এটা হবে 4 4-এ 16, আর 4 5-এ 20, আর এটা কাটলে 9, তো আমাদের এখানে 9 পাচ্ছে। ঠিক আছে, এবার এই 9-কে অনুপাতগুলো দিয়ে গুণ করে দেবো, ওটাই আমাদের সংখ্যা বেড়ে যাবে, তো 4 9 36, আর একটা সংখ্যা হচ্ছে 5 9 45, দুটো সংখ্যা হয়ে গেল, দুটো সংখ্যার যোগফল, তো দুটো সংখ্যার যোগফল হচ্ছে 5 6 11, 4 3 7 1 8, 81 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপর যদি কোনো সংখ্যার 30%-এর মান 90 হয় তবে সংখ্যাটি 120%-এর মান কত? একদম ইজি, কোনো কিছু দরকার নেই এগুলো অঙ্কতে। 30 মানে যদি 90 হয়, 120 মানে কত? এটা কত গুণ, 30-কে 3 দিয়ে গুণ করতে হবে, 90 হবে, তো 12-কেও 3 দিয়ে 120-কেও 3 দিয়ে গুণ করে দাও, 3 12 36, 360 হচ্ছে অ্যান্সার, অপশান বি। 4800 এর, আচ্ছা সবটা এর দিয়ে আছে, অঙ্ক পড়ছি না, লিখো 4800 এর মানে গুণ 5/8 গুণ, এর মানে গুণ বসিয়ে দিলাম, 80% মানে হচ্ছে 80/100, আর 40% মানে হচ্ছে 40/100, বাস ক্যালকুলেশন করো, অ্যান্সার আমাদের হয়ে যাবে। দুটো শূন্য কেটে দিলাম, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, এ 8 আর এ 8 কেটে দাও। আচ্ছা, আর নেই নিচে কিছু, তো 4 5-এ 20, আর 20-কে 48 দিয়ে যদি গুণ করি তো 48 দিয়ে 96 মানে 960, অপশান এ। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করে দিই না, কী বলছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য 40%, সেটির বিক্রয় মূল্য 50%-এর সমান, ক্ষতির শতকরা হার কত? ক্রয় মূল্য 100 ধরলাম, তো এর 40% মানে 40 টাকা, ক্রয় মূল্যের 40% বলেছে, ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে ক্রয় মূল্যের 40% মানে 40 টাকা। এবার এই 40 টাকাটা হচ্ছে বিক্রয় মূল্যের 50%,
বিক্রয় মূল্যের 50%, মানে 40টা কার 50% মনে করো, 80-র 50% তো অর্ধেক, তো এই 40টা হচ্ছে 80-র 50%, তাই তো? তার মানে 100 ক্রয় মূল্যের 40% অর্থাৎ 40 টাকা, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্যের 50% মানে অর্ধেক, মানে 40 টাকা, মিলে যাচ্ছে। তাহলে আমাদের 100 হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে 80। তো 100 টাকায় কিনে আর যদি 80 টাকায় বিক্রি করে তাহলে কত টাকা ক্ষতি হবে? 20 টাকা ক্ষতি। বাস। এক ব্যক্তির বিক্রয় মূল্যের ওপর 30% লাভ হয়, ক্রয় মূল্যের ওপর তার লাভের শতকরা কত? আচ্ছা, বিক্রয় মূল্যের ওপর 30% লাভ, মানে বিক্রয় মূল্য যদি 100 হয় তো লাভ হচ্ছে 30 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? নিশ্চয়ই 70 টাকা। 70 টাকায় কিনেছে, 30 টাকা লাভ করে বিক্রি করছে, অর্থাৎ 100 টাকায় বিক্রি করছে। তো ক্রয় মূল্য 70 টাকা, তাই তো? এবার এখানে বলছে ক্রয় মূল্যের ওপর তার লাভের শতকরা হার কত? ক্রয় মূল্যের উপর বলেছে, তার মানে 70 টাকাতে লাভ করছে 30 টাকা, পার্সেন্টেজ আমাদের বের করতে হবে 100 টাকায় কত। ঠিক আছে? তাহলে 300কে 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 4 7 28। আচ্ছা, একটু দূরে করে লিখি। 300কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তো 4 7 28, আর 7 দিয়ে 14, মানে 42 দিয়ে অ্যান্সার আসবে। অপশন এ হচ্ছে অ্যান্সার। আর এসের চেয়ে 40% বেশি কর্মক্ষম এস একা একটি কাজ 35 দিনে শেষ করতে পারে, আর একা সেই কাজটি কত দিনে শেষ করতে পারবে? দেখো, আর এসের থেকে বেশি কর্মক্ষম, এখানে আর আছে, এস আছে। তো এস যদি 100 হয় তো আর বেশি কর্মক্ষম মানে 140 হবে। পার্সেন্টেজ যেহেতু বলেছে 100 হলে 140 হবে। ঠিক আছে? আচ্ছা, এটা যদি আমরা ছোট করে দিই তাহলে এটা হয়ে যাবে 0 0, 2 দিয়ে কাটলে এটা 7, এটা 5। তার অনুপাত হচ্ছে 7 আর 5। ঠিক আছে? তার মানে এসের ক্ষমতা হচ্ছে 5 আর আর এর ক্ষমতা হচ্ছে 7। এস একটি কাজ আচ্ছা, একদিনে 5টা কাজ করতে পারে। তো এস 35 দিন কাজ করেছে, তো টোটাল কাজ কত হবে? একদিনে 5টা কাজ করেছে, তার মানে টোটাল কাজ হবে 5। 35কে 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে 5 5 25, 3 5 15, 16 17। তার মানে 175টা কাজ করেছে, একদিনে 5টা কাজ, 35 দিনে 175টা কাজ করবে। এবার ওই 175টা কাজ যদি আমরা আরকে দিয়ে করাই তাহলে কত দিনে শেষ করবে? তো আর একদিনে 7টা কাজ করতে পারে। তো 175টা কাজ ও 7 2 14, আর 5 7 35, অর্থাৎ 25 দিনে করবে। অপশন সি হচ্ছে অ্যান্সার। একদম ইজি অঙ্ক, কিছু নেই। ঠিক আছে? এসের ক্ষমতা হচ্ছে 5, আর এর ক্ষমতা 7। এস 35 দিনে কাজ করে, তার মানে একদিনে 5টা কাজ করে, তো 35 দিনে 35 গুণিত 5টা কাজ করবে। এবার ওটাকে আমরা 7 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে? চলো। আর প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করে, একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। সে প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে সে একই কাজ 6 দিনে শেষ করতে পারে। ওই কাজটি 4 দিনে শেষ করতে হলে তাদের একত্রে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে? দেখো, 3 ঘন্টা করে কাজ করছে, 10 দিন লাগছে, মানে টোটাল কাজ হচ্ছে 30টা কাজ। এই 5 ঘন্টা কাজ করছে, 6 দিন লাগছে, তার মানে টোটাল কাজ হচ্ছে 30টা। তার মানে কাজ 30টা, টোটাল কাজ হচ্ছে 30টা। ঠিক আছে? এবার কাজ করবে 4 দিন, তো 4 গুণিত এক্স সমান 30। এক্সটা হচ্ছে যে কত ঘন্টা করে কাজ করবে, এক্স ঘন্টা করে কাজ করবে ধরে নিলাম। ঠিক আছে? তো 4 গুণিত এক্স সমান হচ্ছে 30, মানে টোটাল কাজ তো 30, বারবার আমরা এখানে করে পেলাম, তো এখানে 30 বসিয়ে দিলাম। তাহলে এক্স সমান কত? এক্স সমান হচ্ছে তাহলে 7.5। 30কে 4 দিয়ে ভাগ করলে হবে 7.5। এবারে এখানে কিন্তু একা কাজ করছে না, 2 জন মিলে করেছে। ঠিক আছে? তো 2 জন মিলে যদি 7.5 ঘন্টায় কাজটি করতে পারে 30টা কাজ, তাহলে একজন কত ঘন্টা করে কাজ করছে? 2 জন মিলে 7.5, তার মানে একজন মানে 7.5কে আমরা 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে 3.75 হবে অ্যান্সার। অপশন সি। ওকে? একটি গাড়ি 216 কিলোমিটার ঘন্টা গতিবেগে চলছে, গাড়িটির গতিবেগ মিটার পার সেকেন্ডে করো। একদম ইজি অঙ্ক, মিটার পার সেকেন্ডে করতে বলেছে, তাহলে 5/18 দিয়ে গুণ করে দিলেই হবে। 18 দিয়ে এটা যদি করি তাহলে এটা 18, আচ্ছা 6 দিয়ে করলে 3, 3 দিয়ে করি, ছোটো করে করি। 3 দিয়ে করলে 6, 3 দিয়ে করলে 3 7, 3 2, আচ্ছা 6 দিয়ে 12, তাহলে 5 12 60। অপশন বি হচ্ছে অ্যান্সার। এস তার স্বাভাবিক গতিবেগের 40% গতিতে যাত্রা করে এবং তার বাড়ি পৌঁছাতে 15 মিনিট দেরি হয়। বাড়ি পৌঁছানোর জন্য তার দ্বারা নেওয়া স্বাভাবিক সময় কত? আচ্ছা, দেখো,
এটা হচ্ছে স্পিড মানে গতিবেগ, আর এটা হচ্ছে টাইম। এটা হচ্ছে স্বাভাবিকই লিখছি, আর এটা হচ্ছে বাড়ানো বা কমানো। এরকম একটা টেবিল বানাও, ঠিক আছে? বাড়ানো বা কমানো। তার মানে প্রথমে এটা এস মানে কিন্তু এ মানুষটা না, এটা হচ্ছে স্পিড মানে গতিবেগ, ঠিক আছে? এটা গতিবেগটা লিখে দিই, গতিবেগ। গতিবেগ যখন প্রথমে 100 ছিল, গতিবেগ 100 ছিল, তো কী করেছে ও, তার স্বাভাবিক গতি 40% গতিতে যাচ্ছে, মানে 100 গতিবেগ হয় স্বাভাবিক, তো কিন্তু ও যাচ্ছে 40-এ, মানে কমিয়ে দিচ্ছে, ঠিক আছে? এবার একটা জিনিস দেখবে, ডিস্ট্যান্স এখানে একই রয়েছে। তুমি ধরো যে তোমার বাড়ি থেকে স্কুল যাচ্ছ, তো যে গতিতে যাচ্ছ তার থেকে যদি স্পিড বাড়িয়ে যাও তাহলে কম টাইম লাগবে, আর স্পিড কমিয়ে গেলে বেশি টাইম লাগবে। একদম স্বাভাবিক জিনিস, বুঝতে পারছো? মোটরসাইকেলে যাচ্ছ, বেশি স্পিডে যাচ্ছ, কম সময়ে পৌঁছে যাবে। তার মানে কি, স্পিডটা টাইমের সাথে বা সময়ের সাথে কি ব্যস্তানুপাতিক। স্পিড বাড়ালে টাইম কম লাগবে, ঠিক আছে? তাহলে এখানে ব্যস্তানুপাতিক মানে কি, এখানে গতিবেগটা অর্থাৎ স্পিডটা টাইমের সঙ্গে ব্যস্তানুপাতিক, তো এখানে 100 আর 40 আছে, তো আমরা নিচে উল্টে লিখে দেবো, যেহেতু ব্যস্তানুপাতিক তো 40/100 লিখবো। এটা মনে রাখবে, অনেক অঙ্কতে কাজে দেবে, ঠিক আছে? এবারে দেখো, তো টাইম আগে কত লাগতো? আগে স্বাভাবিক টাইম লাগছিল 40 মিনিট, এখন লাগছে 100 মিনিট। মানে কত মিনিট দেরি হচ্ছে? আর 60 মিনিট দেরি হচ্ছে। কিন্তু অঙ্ক বলেছে 15 মিনিট দেরি হচ্ছে, তো 60-এর মান হচ্ছে 15, ঠিক আছে? এবার চেয়েছে কি, স্বাভাবিক সময় চেয়েছে মিনিটে। তো স্বাভাবিক সময় কোনটা? এটা স্বাভাবিক গতিবেগ, এটা স্বাভাবিক সময়, এটা তো স্বাভাবিক সময় 40, তো 40-এর মান আমাদের কত এটা বের করতে হবে, ঠিক আছে? তো 60-এর মান যদি 15 হয়, তো 40-এর মান 10, এটা 4 দিয়ে ভাগ করে দাও দুটোকে, ঠিক আছে? তো অ্যান্সার হবে আমাদের অপশন এ। আচ্ছা, দুটি সংখ্যা এ এবং বি এর অনুপাত 7:5, যদি দুটি সংখ্যার সঙ্গে 4 যোগ করা হয় তবে এ এবং বি অনুপাত 4:3। এক্স ধরে করে নিব আমরা, এত আর বুদ্ধি লাগাবো না এখানে। ধরলাম যে একটা সংখ্যা 7x, একটা সংখ্যা হচ্ছে 5x, দুটো সংখ্যার যখন 4 যোগ করা হলো, অনুপাত হয়ে গেল 4 আর 3। এক্সের মান বের করে নাও, বাস অ্যান্সার হয়ে যাবে। তো 3×7 = 21x প্লাস 3×4 = 12, কোনাকুনি গুণ, ঠিক আছে? এটা কোনাকুনি গুণ করলে হবে 4×5 = 20x প্লাস 4×4 = 16। এবার এক্সগুলোকে একদিকে নিয়ে চলে যাও, 21x আর 20x মাইনাস করলে এক্স, আর 12টা এপারে নিয়ে চলে আসে, তো 16 থেকে 12 মাইনাস করলে 4, এক্সের মান হচ্ছে 4। তাহলে আমাদের কী চলছে? বি এর প্রাথমিক মান আমরা কী ধরেছিলাম? 5x। এক্সের মান যদি 4 হয়, তো 5x সমান 5×4 মানে 20। অপশান এ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? একটি দ্রব্য 25% ছাড়ে বিক্রি করলে যে বিক্রয় মূল্য পাওয়া যায় এবং সেটিকে 18% ছাড়ে বিক্রি করলে যে বিক্রয় মূল্য পাওয়া যায়, তাদের মধ্যে পার্থক্য হলো 70 টাকা। একদম ইজি অঙ্ক। দেখো, আমি ধরে নিলাম বিক্রয় মূল্য 100, 25% ছাড় দিচ্ছে মানে 75 টাকায় বিক্রি করছে, আরেকবার ছাড় দিচ্ছে 18% মানে 82 টাকায় বিক্রি করছে। তো 75 আর 82-র মধ্যে পার্থক্য কত? 7। কিন্তু এখানে বলছে পার্থক্য 70, তো 7 মানে যদি 70 হয়, তাহলে 100 মানে আমরা মার্ক প্রাইস ধার্য মূল্য 100 ধরেছি, তো 100 মানে কত হবে? এটা 10 গুণ, এটাও 10 গুণ করে দাও, 1000। অপশান বি। বা এইভাবেও করতে পারো, 25 থেকে 18 বাদ দিলে 7, 7 মানে যদি 70 হয়, তাহলে 100 মানে কত? ঠিক আছে, বুঝতে পারলেই হলো, 1000 হবে অ্যান্সার। নিচের কোন ক্ষেত্রে ছাড়ের শতকরা হার সর্বাধিক হবে? ছাড়ের শতকরা হার, তো বিক্রয় মূল্য 1000, ধার্য মূল্য 1200, মানে ধার্য মূল্য 1200 করে রেখেছে আর বিক্রি করছে 1000, ছাড় দিচ্ছে 200 টাকা। এখানে 1500 টাকা ধার্য মূল্য, বিক্রয় মূল্য 1200, ছাড় দিচ্ছে 300 টাকা। এখানে 2300, 1500, 800 টাকা ছাড় দিচ্ছে, আর এটা হচ্ছে 2200 আর 1600, 600 টাকা ছাড় দিচ্ছে। সর্বাধিক মানে সব থেকে বেশি কোনটা? 800। অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, চো আজকের মতো এখান থেকে, থ্যাংক ইউ।